এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমাদের সংসার হয়নি, একসাথে থাকা হয়নি, গভীর প্রণয়ে নিজেদের সিক্ত করা হয়নি। আর এত বছরে আমাদের মাঝের সেই বয়সের পার্থক্যটাও কিন্তু ঘুচে যায়নি। সেদিন যেহেতু আমাদের বয়সের পার্থক্যের কারণে আপনি আমাকে মেনে নিতে পারেননি, বিয়ের আসরেই ত্যাগ করেছিলেন, যেহেতু আজও মেনে নিতে পারার কথা নয়, তার চেয়ে বরং তালাক দিয়ে দিন আমাকে, মুক্ত হয়ে যান এমন অনিশ্চিত তেতো একটি সম্পর্ক থেকে। তুর্য অস্থির হলো। ঠিক এই ভয়টাই সে পেয়েছিল এতদিন, যার দরুন একটু সময় নিয়ে আগে পৃথার মনে নিজের জন্য ভালোবাসা সৃষ্টি করতে চেয়েছিল, তারপরে ধীরে ধীরে সবটা বুঝিয়ে বলতে চেয়েছিল। কিন্তু রাজাকার শ্বশুরটা তার হতে দিল কই। মাঝখান থেকে একটা শিয়াল জোগাড় করে এনে তার কাছে বেচে দিতে চাইল তার মুরগির বাচ্চার মতো ছোটোখাটো বউটাকে। তুর্য আর একটু এগিয়ে গেল পৃথার পানে, মেয়েটার এক হাত টেনে পুড়ে নিল নিজের 2 হাতের ভাঁজে, ব্যাকুল কণ্ঠে বলল, এমন কথা বলো না পৃথা, আমি তোমাকে কখনো তালাক দেব না, মরে গেলেও না। আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। পৃথা তুর্যের হাতের ভাঁজ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল, তাচ্ছিলের হাসি হেসে বলল, তাই 7 বছর আপনার ভালোবাসা কোথায় ছিল? বিয়ের আসরে আমাকে ত্যাগ করার কথা না হয় বাদই দিলাম, ধরে নিলাম আপনি পরিস্থিতির শিকার, কিন্তু পরের 7 বছর আমি না হয় বিয়ের সময়ে ছোট ছিলাম, আপনার সাথে সংসার করার বয়স হয়নি, তাই বলে কি একটু খোঁজ নিতে পারেন? সেটুকু বয়সও আমার ছিল না। আমি মানছি, আমি ভুল করেছি। আমি নিজের অনুভূতি বুঝতে দেরি করেছি। আর তারপর এইটুকু বলে থামতে হলো তুর্যকে। পিয়াল তেড়ে এসে সম্মুখে দাঁড়ালো তার, ক্রোধিত কণ্ঠে বলল, আমি তো এটাই বুঝতে পারছি না, এটাকে এখনো এখানে কেন সহ্য করা হচ্ছে? এটাকে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। তুর্যের দৃষ্টি কঠিন হলো। আগের কথা ভুলে শক্ত কণ্ঠে সে বলল, তোদের বাড়িতে আমি থাকতেও আসিনি। রাজাকার আলবদর আল শামসদের সাথে ভালো মানুষেরা একসাথে এক ছাদের তলায় থাকে বলে শুনেছিস কখনো? আমি এসেছি আমার বউ নিতে। আমার বউকে আমাকে দিয়ে দে, আমি চলে যাই। পিয়াসও তেড়ে এলো, 2 হাত তুর্যের শার্টের কলার চেপে ধরল, বলল, কিসের বউ? 7 বছর আগে ছেড়ে যাওয়ার সময় বউয়ের কথা স্মরণে ছিল না তোর? তারপর এত বছরেও তো বউয়ের কথা স্মরণে আসেনি। এখন এসেছিস নাটক করতে? বের হ আমাদের বাড়ি থেকে। তুর্যের চোখ মুখ শক্ত হলো। শক্ত হাতে সে নিজের কলার থেকে হাত ছাড়িয়ে দিল পিয়াসের, দাঁতে দাঁত চেপে বলল, আমার বউকে ছাড়া আমি কোথাও যাচ্ছি না। অনেক সময় ব্যয় করেছি, আর নয়, প্রয়োজনে যুদ্ধ করব, পুলিশ ডাকবো, তারপর বউকে সাথে নেব। তবু বউ ছাড়া এক পাও নড়ব না আমি। এতক্ষণে মুখ খুললেন পলাশ শিকদার, থমথমে কণ্ঠে বললেন, তোমাদের বিয়েটা আইনত বৈধ নয়। বিয়ের সময়ে তোমার বয়স 20 হলেও পৃথা ছিল নাবালিক এক শিশুকন্যা, আর বিয়ের তেমন ডকুমেন্টও নেই। পুলিশের নিকট গেলে তোমাকে ঝামেলায় পড়তে হবে, হয়তো পৃথাকে ছেড়ে দিতে হতে পারে তোমার। তুর্য বাঁকা হাসল, পলাশ শিকদারের পানে তাকিয়ে বলল, তুর্য আর তুর্যের ভাইয়েরা কখনো কাঁচা কাজ করে না। আমি সেদিন ক্রোধের বশে বিয়েতে কোনো উৎসাহ না দেখালেও আমার ভাইয়েরা বিয়ের প্রতিটি মুহূর্তের ভিডিও রেকর্ড করে রেখেছিল। পুলিশের কাছে আমার বিয়ের প্রমাণ দিতে একটা মুহূর্তও সময় লাগবে না। আর বাকি রইল ঝামেলায় পড়া। তা আমি ঝামেলায় পড়লে আপনারা পড়বেন। একটা নাবালিকা মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার অপরাধে এই বুড়ো বয়সে জেলের ঘানি টানতে হবে। পিয়াল তেতে উঠল, গলা বাড়িয়ে বলল, ভয় দেখাচ্ছিস? দেখা, তবু আমার বোনকে তোর সাথে যেতে দেব না। তুর্য বলতে চাইল কিছু, কিন্তু সে কিছু বলার আগে পৃথা বেশ ঠান্ডা কণ্ঠে বলল, কিন্তু আমি যাব। উপস্থিত সবাই অবাক হলো পৃথার কথায়। পিয়াস চকিত কণ্ঠে বলল, কি বলছিস কি এসব তুই? মাথা ঠিক আছে তো? এই ছেলেটার সাথে তুই যেতে রাজি হচ্ছিস, যে কিনা 7 বছর আগে বিয়ের আসরে তোকে ত্যাগ করেছিল? পিয়াসের কথার মধ্যেই পিয়াল বলল, যে পুরুষ তোর কথায় একটা বারের জন্য ভাবেনি, বিয়ের আসরে তোকে ছেড়ে গিয়েছিল, তার সাথে যাবি তুই?
পৃথা বাবা মায়ের পানে তাকালো একবার, চাপা নিঃশ্বাস ফেলে বলল, তা তো আমার পরিবারও আমার কথা ভাবেনি। ভাবলে কি আর নিজেদের সম্পর্ক গাঢ় করার উদ্দেশ্যে মাত্র 10 বছরের এক নাবালিকা কন্যাকে বিয়ে দিতে পারত? থামলো পৃথা, আবার বলল, বাবা মা 10 বছর বয়সে বিয়ে তো আমাকে সংসার করার উদ্দেশ্যেই দিয়েছিলেন। সে তো আমার কপাল ভালো ছিল বলে ওই বয়সে সংসারের ঘানি টানতে হয়নি। এখন যখন সুযোগ পেয়েছি তখন না হয় বাবা মায়ের ইচ্ছাকেই প্রাধান্য দিই, সংসার করি। সুফিয়া বেগম এবং পলাশ শিকদার বেশ ভালোভাবে বুঝলেন মেয়ের তাদের উপর অভিমান জমেছে বেশ, আর সেই অভিমান থেকেই এসব কথা বলছে মেয়েটা। সুফিয়া বেগম এগিয়ে এলেন মেয়ের পানে, মেয়েকে বোঝানোর উদ্দেশ্যে বললেন, তুই আমাদেরকে ভুল বুঝিস না মা। হ্যাঁ, আমরা তুর্যের পরিবারের সঙ্গে সম্পর্ক করার জন্য তোকে তুর্যের সাথে বিয়ে দিয়েছিলাম ঠিক, কিন্তু তখনই তোর সম্পর্ক করার কথা ছিল না। আমাদের দুই পরিবারের মধ্যে কথা হয়েছিল, বিয়ে হলেও তখন ওই বাড়িতে যাবি না তুই। তোর 18 বছর পূর্ণ হলে ধুমধাম করে তুলে নেবে তারা। পৃথা কণ্ঠে জোর বাড়ালো, শক্ত কণ্ঠে বলল, তাহলে বিয়েটাও না হয় 18 বছর হলেই দিতে। অল্প বয়সে ওই সময় বিয়েটা না হয় না দিলে তো আর আমার জীবনে এত বড় ঘটনা ঘটতো না। আমরা ভয় পেয়েছিলাম বড় হয়ে তোরা যদি দুজন দুজনকে না মানতে চাস। তাছাড়া তুর্য বকে যাচ্ছিল, তাই তাড়াহুড়ো করে বিয়েটা দিয়ে দিলাম। পৃথা পূর্ণ দৃষ্টিতে তাকালো মায়ের পানে, মলিন হেসে বলল, তোমরা তোমাদের সম্পর্ক গাঢ় করতে এতটাই তৎপর হলে যে বকে যাওয়া একটা ছেলের সাথে নিজের 10 বছরের শিশু কন্যার বিয়ে দিতেও দ্বিধাবোধ করলে না। আমি জানতাম মেয়ের বাবা মা মেয়ের বিয়ের ক্ষেত্রে বকে যাওয়া ছেলেদের এড়িয়ে চলে, আর আমার বাবা মা উল্টো সম্পর্ক গাঢ় করার উদ্দেশ্যে বকে যাওয়া ছেলের হাতে মেয়েকে তুলে দিতে মরিয়া হয়ে উঠেছিল। আচ্ছা মা, আমার থেকে তোমাদের সম্পর্ক গাঢ় করার নিশ্চয়তাটা বেশি হয়ে গেছিল তখন? সুফিয়া বেগম চুপ হয়ে গেলেন। এই পর্যায়ের মেয়ের কথার কোনো উত্তর দিতে পারলেন না তিনি। কি উত্তরই বা দিবেন? সত্যি তো ভুল করেছেন তারা, মেয়েটার সাথে অন্যায় করেছেন যার জন্য মেয়ের জীবনে আজ এত জটিলতা। পৃথা মায়ের চুপ হয়ে যাওয়া মুখ পানে তাকিয়ে মলিন হাসল, চোখ দুটো ভিজে উঠেছে তার। ভেজা চোখে সে এগিয়ে গেল তুর্যের পানে, নিজেকে শক্ত করে বলল, আমাকে নিয়ে চলুন আপনার সাথে। তুর্য এতক্ষণ চুপচাপ দেখছিল সবটা। পৃথা যে এত তাড়াতাড়ি তার সাথে যেতে রাজি হবে কল্পনাও করতে পারেনি। সে ভেবেছিল পৃথা তাকে ভুল বুঝবে, তাড়িয়ে দেবে, তারপর অনেক কাঠখড় পুড়িয়ে বউকে নিজের কাছে নিতে হবে। অথচ এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল, তাই তো সবটা শুনে একটু থম মেরে গিয়েছিল আর কি। তবে পৃথার কথায় এবার ঘোর কাটল তুর্যের। আনন্দের সহিত নিজের হাত বাড়িয়ে ধরল পৃথার এক হাত, সম্মুখে পানে যেতে যেতে বলল, চলো। পিয়াস এবং পিয়াল উদ্যত হলো তুর্যকে আটকাতে। তারা জানে তাদের অভিমানী বোন পরিবারের উপরে অভিমান করে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে, তাই বলে তারা তো বোনকে এভাবে চলে দিতে পারে না। পিয়াস এবং পিয়াল তুর্য পৃথাকে আটকাতে যেতে নিলেই তাদের থামিয়ে দিলেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে বললেন, ওদের যেতে দাও। পিয়াস এবং পিয়াল অবাক হলো। পিয়াস অবাক কণ্ঠেই বলল, তুর্য তো পৃথাকে নিয়ে চলে যাচ্ছে বাবা, আর তুমি ওদের আটকাতে বারণ করছো? পলাশ শিকদার কোনো উত্তর দিলেন না ছেলের প্রশ্নের। তিনি ঘাড় ঘুরিয়ে তাকালেন তার আনা পাত্রপক্ষের পানে, যার এতক্ষণ খুব নির্গড়ভাবে দর্শকের ন্যায় দেখছিল সবটা। পলাশ শিকদার ঠান্ডা কণ্ঠেই তাদের বললেন, আপনাদের কাজ শেষ নজরুল ভাই, আপনাদের ধন্যবাদ এখানে আসার জন্য। পাত্রপক্ষ নামধারী আসা জনমানবের মধ্যে একজন বললেন, ঠিক আছে, আচ্ছা আমরা এখন আসছি, আপনারা পারিবারিকভাবে মিটিয়ে নিন সবটা। কথাটা বলেই চলে গেলেন তারা। পিয়াস, পিয়াল এবং সুফিয়া বেগম অবাক হলেন। সুফিয়া বেগম অবাক কণ্ঠেই বললেন, এসবের মানে কি? পলাশ শিকদার একবার তাকালেন স্বামী সন্তানের পানে, অতঃপর থমথমে কণ্ঠে বললেন, আমি এতটাও নির্বোধ নই যে আমি আমার তালাকহীনা মেয়ের বিয়ে দেব অন্যত্র। আমি শুধুমাত্র দেখতে চেয়েছিলাম তুর্য আমার মেয়ের জন্য কি কি করতে পারে। আমি জানতাম তুর্য এখানে আসবে। পৃথার বিয়ের খবরটা ওর নিকট সুকৌশলে আমি নিজেই পাঠিয়ে দিয়েছিলাম, নয়তো ওর সাধ্য ছিল না কিছুই জানার, যেখানে তোমরাই সবটা জেনেছিলে দুপুরে। কিন্তু বাবা। এইটুকু বলতেই পিয়ালকে থামিয়ে দিলেন পলাশ শিকদার, আবার বললেন, হ্যাঁ, আমি আগে বলেছিলাম পৃথার সাথে তুর্যের তালাকটা গোপনে করিয়ে দেব, পৃথাকে না জানিয়ে, কারণ আমি এই সম্পূর্ণ বিয়ের বিষয়টা পৃথার থেকে লুকিয়ে রাখতে চেয়েছিলাম।
কিন্তু আমি চাইলেই কি ওদের গোপনে তালাক যেত? স্ত্রীর অনুপস্থিতিতে তালাক দেওয়া বা স্ত্রীকে জানানো না হলে তালাক হয় না। তালাক দেওয়ার জন্য স্বামীকে অবশ্যই স্ত্রীর উপস্থিতি স্পষ্টভাবে 3বার তালাক বলতে হবে। বিষয়টা নিয়ে এমনি সর্বদা চিন্তিত ছিলাম আমি। তার উপর তুর্য ফিরে এলো। সেদিন তুর্যকে তালাকের কথা বললেও তুর্য শক্ত কণ্ঠে নাকচ করে দিল। ওর কণ্ঠে আমি দৃঢ়তা অনুভব করেছিলাম। তোমরা বসে থাকলেও আমি বসে থাকিনি। ওর বিষয়ে সম্পূর্ণ খোঁজখবর নিয়ে আমার মনে হয়েছিল ওকে একটা সুযোগ দেওয়া উচিত। 7 বছর আগে ও আমার মেয়েকে ত্যাগ করে ভুল করেছে, ঠিক আমরাও তো কম ভুল করিনি। তাছাড়া বিচ্ছেদ কোনো সমাধান হতে পারে না, ভুল তো আমাদেরও ছিল। অন্তত নিজের ভুলটা শুধরে নিয়ে ছেলে মেয়ের ভবিষ্যৎ সুন্দর করার জন্য হলেও তুর্যকে একবার সুযোগ দেওয়ার প্রয়োজন ছিল। সেই সুযোগটাই আমি তাকে দিয়েছি। থামলেন পলাশ শিকদার, শক্ত কণ্ঠে বললেন, তবে ভেবো না ওই তুর্য চৌধুরীকে আমি এত সহজে ছেড়ে দিব। 7 বছর আমার মেয়েকে অনিশ্চয়তার মধ্যে রেখেছে, বিয়ের আসরে আমার মেয়েকে ত্যাগ করেছে। 7 বছর পরে এত সহজেই অবশ্য ওর পরীক্ষা শেষ হবে না। আমি আমার মেয়েকে আবার কেড়ে নেওয়ার চেষ্টা করব ওর থেকে। ও যদি ভালোবেসে থাকে তবে ভালোবাসা নারীকে ধরে রাখার দায়িত্ব ওর। কথাটা বলে কাউকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে প্রস্থান করলেন পলাশ শিকদার। পিছনে ফেলে রেখে গেলেন 3 জোড়া বিস্ময় পরিপূর্ণ চোখ। তুর্য পৃথাদের বাড়ি থেকে বেরিয়ে পৃথাকে নিয়ে সোজা চলে এসেছে কাছে পিঠে এক উকিলের অফিসের সম্মুখে। আইনিভাবে এবার তার বিয়েটা করে নেওয়া প্রয়োজন, নয়তো বলা যায় না কখন আবার তার রাজাকার শ্বশুরটা মুরগির বাচ্চার মতো বইয়ের উপরে খাবলা বসায়। পৃথা, আরুষ এবং গার্ডসদের নিয়ে অফিস বিল্ডিংয়ে ঢুকলো তুর্য। পৃথা খানিকটা অবাক হলো, বাড়ির কাছাকাছি হওয়ায় এই অফিস চিনত সে আগে থেকেই। মেয়েটা কপাল কুঁচকে তুর্যকে শুধালো, আমরা এখানে কেন এসেছি? তুর্যের সম্মুখে পানে পা দিতে দিতে বলল, বিয়ে করতে। পৃথা ভ্রু কুচকালো, সন্ধিহান কণ্ঠে বলল, আমাদের বিয়ে না হয়ে গেছে? আইনিভাবে হয়নি এখনো। কিন্তু আইনিভাবে বিয়ে করার বয়স তো আমার হয়নি এখনো। তুর্য ঘাড় গুড়ি বাঁকিয়ে তাকালো পৃথার পানে, বাঁকা হেসে বলল, তুমি শুধু বিয়ের জন্য প্রস্তুত হও, তারপর তোমার বয়স বাড়ানোর দায়িত্ব আমার। পৃথা ওষ্ঠ ফাঁক করলো কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু তাকে থামিয়ে দিয়ে তুর্য বলল, দেখো, আমি এই মুহূর্তে কোনো জটিলতা চাইছি না। তোমার আর আমার বিয়ে 7 বছর আগেই হয়ে গেছে। এখন তুমি মানলেও আমার বউ, না মানলেও আমার বউ। আইনি বিয়ে না হলেও রেকর্ডের ভিত্তিতে আমাদের বিয়েকে কেউ অস্বীকার করতে পারবে না। তবু আমি চাইছি এবার আমাদের আইনি বিয়েটাও হয়ে যাক। ধর্ম এবং সমাজ দুটো মেনেই আমি তোমাকে নিজের করে চাইছি। সুতরাং কণ্ঠে কোনো না না ধ্বনি তুলে ঝামেলা বাড়িও না। পৃথাও আর কিছু বলল না। সত্যি বলতে বিয়ে তো সেই কবেই হয়ে গেছে, এখন সারাদিন না না করলেও কাজ হবে না কোনো। তপ্ত নিঃশ্বাস ফেলল পৃথা। তুর্যকে অনুসরণ করে ঢুকলো এক কক্ষের ভিতরে। সেখানে চেয়ারে আগে থেকেই বসা ছিল কোট প্যান্ট পরা একজন ভদ্রলোক, সম্ভবত উকিল হবেন ইনি। তুর্যকে ঢুকতে দেখেই উঠে দাঁড়ালেন তিনি, হাসি মুখে বললেন, এসেছেন আপনারা? আপনাদের জন্য অপেক্ষা করছিলাম আমি। তুর্য হাসল। ভদ্রলোকের সাথে কুশলাদি বিনিময় করে পৃথাকে নিয়ে বসলো ওই দুটো কাঠের তৈরি চেয়ার দখল করে। নিজের হাতটা তুলে হাতঘড়ির পানে তাকালো একবার। উকিলকে তাড়া দিয়ে বললেন, কি কি করতে হবে তাড়াতাড়ি করুন, আমাদের আবার ঢাকায় ফিরতে হবে। উকিল সাহেবও বসলেন। আগে থেকে প্রয়োজনীয় সকল কাগজপত্র গুছিয়ে রেখেছিলেন। তুর্য তাড়া দিতেই তিনি প্রয়োজনীয় কাগজ এবং কলম এগিয়ে দিলেন তুর্য ও পৃথার পানে। আঙুল তুলে কাগজের দিকে ইশারা করে বললেন, এখানে সই করে দিন। কাগজটা হাতে পেয়ে দ্রুততার সাথে সই করল তুর্য, অতঃপর পৃথার পানে এগিয়ে দিল। তাড়াতাড়ি সই করে দাও। পৃথা তাকালো কাগজটার দিকে, হৃদয় ভারী হয়ে উঠল মুহূর্তেই। একবার না জানিয়ে অগোচরে অল্প বয়সী পরিবারের লোকেরা তাকে বিয়ে দিলেও আজকের বিয়েতে সেই পরিবার নেই। যতই পরিবারের ওপর অভিমান করুক মেয়েটা, তবুও তার পরিবার তো। ওই বাবা মাই তাকে জন্ম দিয়েছেন, এত বছর আদর যত্ন দিয়ে বড় করেছেন। জীবনের এই মুহূর্তে এসে পৃথার ভীষণ মনে পড়ছে বাবা মাকে। হয়তো তুর্যের সাথে তার বিয়েটা আগেই হয়েছে, কিন্তু তখন কোনো অনুভূতির উপস্থিতি ছিল না। বিয়ের মানেই তো তখন পৃথা বুঝে উঠতে পারেনি ভালোভাবে। তার জন্য আজ অনুভূতি প্রথম, আর সেই অনুভূতিতে বাবা মা নেই, ভাই নেই, কেউ পাশে নেই। বেশ কিছুক্ষণ অতিবাহিত হলো। পৃথা এখনও কলমেই তুলল না সই করবে কি। তুর্য ভ্রু কুঁচকে তাকালো মেয়েটার পানে, দেখলো মেয়েটার চোখ টলমল
করছে, কিছু ভাবছে, আবার মাঝে মাঝে নিচু হয়ে পা চুলকাচ্ছে। তুর্য সজাগ দৃষ্টিতে তাকালো আশেপাশে, কান খাড়া করে শুনল কিছু মশার গান। তার ছোট বউটাকে নিশ্চয়ই মশা কামড়ে রক্ত চুষে নিচ্ছে। তুর্য আশেপাশে তাকালো, উকিলকে উদ্দেশ্য করে বলল, আপনার এখানে কি মশারি আছে? উপস্থিত সবাই ভরকালো তুর্যের কথায়। উকিলও চকিত দৃষ্টিতে তাকালো ছেলেটার পানে। এই প্রথম কিনা কেউ বিয়ে করতে এসে মশারি খুঁজছে। বিয়ে করতে এসে মশারি দিয়েই বা কি কাজ? উকিল কৌতূহল অনুভব করলেন, আগ্রহ নিয়ে বললেন, না তো, মশারি দিয়ে কি করবেন? তুর্য হাত উঠিয়ে 2 হাত দ্বারা ঠাস করে শব্দ করে মশা মারার চেষ্টা করলো। নাক মুখ কুঁচকে বলল, আমার বউকে মশাই কামড়াচ্ছে। উকিল সহ সবাই ভেবাচাকা খেয়ে গেল। পৃথাও নিজের চিন্তা ভুলে ফ্যাল করে তাকিয়ে রইল তুর্যের পানে। বিয়ে করতে এসে কিনা এই লোক মশারি খুঁজছে, তাও কিসের জন্য? তার বউকে 2-1টা মশায় কামড়াচ্ছে বলে। তুর্যের এই ধরনের কথাবার্তায় তার সাথে কেউ পরিচিত না থাকলেও আরুষ ঠিক পরিচিত। ছেলেটা এগিয়ে এলো তুর্যের পানে, মাথা চুলকে বলল, অফিস কক্ষে মশারি কোথা থেকে আসবে স্যার? কয়েল থাকলেও থাকতে পারে। আরুষের কথা শুনে চকচক করে উঠল তুর্যের 2 চোখখানা। গদগদ হয়ে বলল, সাব্বাস বেটা, কে বলেছে তুই আকার রসিকার ছাড়া বলত? এই তো তোর মাথায় বুদ্ধি আছে। ওই রাজাকার জনগোষ্ঠীর সাথে বাঘ বিতণ্ডায় জড়িয়ে আমি তো কয়েলের কথা ভুলেই বসেছিলাম। কথাটা শেষ করেই তুর্য ফিরে তাকালো উকিলের পানে, ভীষণ আশা নিয়ে শুধালো, আপনার অফিসে কয়েল আছে? উকিল তুর্যকে হতাশ করে জবাব দিলেন, না, আমার অফিসে কয়েলও নেই। তুর্যের মেজাজ খারাপ হলো কিছুটা। কি একটা অফিস যেখানে কিছু রাখে না, তার বউকে মশায় কামড়াচ্ছে অথচ একটা কয়েল পর্যন্ত নেই। 1 মিনিট মশায় কামড়াচ্ছে নাকি চুমু খাচ্ছে? তুর্যের হৃদয়টা হাহাকার করে উঠল, মস্তিষ্ক বলে উঠল, এত বছর বিয়ে করে বউকে এখনো চুমু খেতে পারলি না? অথচ দেখ মশাগুলো এসে কি সুন্দর তোর বউকে চুমু খেয়ে যাচ্ছে। ছি তুর্য, ছি। তুর্য হাঁসফাঁস করে উঠল, বিড়বিড়িয়ে বলল, এই রাজশাহীর মশাগুলোই বেয়াদব, অসভ্য মার্কা। কত বড় সাহস এদের! আমার বউকে চুমু খায়, আমার অধিকারে ভাগ বসায়। কথাগুলো বলেই তুর্য পাশ ফিরে তাকালো পৃথার পানে। মেয়েটা এখনও ফ্যাল করে তাকিয়ে রয়েছে তার পানেই। তুর্য ধমকে উঠল পৃথাকে, দাঁত কিরমির করে বলল, তাড়াতাড়ি কাগজে সইটা করে আমাকে উদ্ধার করো। আমার এই মামলাগুলোকে সহ্য হচ্ছে না। আকস্মিক ধমকে পৃথা কেঁপে উঠল। তুর্যের বলা শেষ কথাটা বোধগম্য না হলেও মুখ খুলে কিছু জিজ্ঞেস করলো না আর। সামনে রাখা কলমটা হাতে নিয়ে কাগজে খসখসে ধ্বনি তুলে সই করে দিল দ্রুত। ব্যাস, তুর্য এবং পৃথার আইনি বিয়েও শেষ এবার। তুর্যের চিন্তা অনেকটাই কমলো এবার। নিশ্চিন্ত মনে উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। উকিলের সাথে শেষ একবার হাত মিলিয়ে এবং তার পাওনা পরিশোধ করে বেরিয়ে এলো অফিসের বাইরে। রাত বেড়েছে কিছুটা, চারদিকটা নিস্তব্ধ হয়ে পড়েছে। অন্ধকারেরা গ্রাস করে নিয়েছে পরিবেশ। এই নিস্তব্ধ অন্ধকারের বুক চিরেই হাইওয়ে ধরে সাই করে গন্তব্যের পানে ছুটে চলেছে তুর্যদের গাড়িটা। সামনে ড্রাইভিং সিটে বসে আরুষ গাড়ি চালাচ্ছে আর পেছনের সিটে রয়েছে তুর্য আর পৃথা। তখন উকিলের অফিস থেকে বেরিয়েই গাড়িতে চেপে বসেছিল তারা 3 জন, আর গার্ডসরা চেপেছে তাদের নির্ধারিত অন্য গাড়িতে। তুর্য আর পৃথা পাশাপাশি বসলেও দুজনের মধ্যে দূরত্ব রয়েছে বেশ। অবশ্য এই দূরত্বটা রেখেছে পৃথা নিজেই। তুর্যও আর আগ বাড়িয়ে বলেনি কিছুই। এমনি মেয়েটার উপর থেকে কম দখল আজ যায়নি, তাই নিশ্চুপভাবেই সবটা মেনে নিয়েছে সে। মেয়েটাকে একটু একা থাকতে দিয়ে নিজে মনোনিবেশ করলো মোবাইলে। খানিক সময় গড়ালো। তুর্য মোবাইল থেকে দৃষ্টি সরিয়েই তাকালো পৃথার পানে। মেয়েটা গাড়ির সিটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। স্নিগ্ধ লাগছে প্রিয়তমার ঘুমন্ত মুখশ্রী। তুর্যের দৃষ্টি মুগ্ধ হলো, হৃদস্পন্দন বাড়ল তরতর করে, হৃদয়ে নিষিদ্ধ অনুভূতিরা চনমনে হয়ে উঠল। এইসব কি ভাবছে সে? একটা মেয়ের ঘুমন্ত অবস্থার সুযোগ নিবে? পরক্ষণেই তুর্যের হৃদয় হানা দিল মেয়েটা তার স্ত্রী। আর স্ত্রীকে ভালোবাসা নিশ্চয়ই সুযোগ নেওয়া নয়।
তুর্য ঘাড় ঘুরিয়ে একবার তাকালো আরুষের পানে। ছেলেটাকে সজাগ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে একটু চেপে বসলো পৃথার পানে। হাত বাড়িয়ে ঘুমন্ত পৃথাকে টেনে নিল নিজের কাছে। ইস্কি নরম নমনীয় শরীরখানা। তুর্যের শরীর শিউরে উঠল। স্ত্রীর শরীরে স্পর্শে হৃদস্পন্দন বাড়ল মুহূর্তেই। নিষিদ্ধ চাওয়ারা চনমনে হয়ে গ্রাস করল মন মস্তিষ্ক। তুর্য ঠোক গিলল, নিজেকে সংযত করার চেষ্টা চালালো, কিন্তু বরাবরের মতোই হৃদয়ে তার বিরুদ্ধে অবস্থান করেছে। সে সান্নিধ্য চাইছে বইয়ের। তুর্য হাঁসফাঁস করে উঠল, বিড়বিড়িয়ে বলল, বউটাকে ভেবেছিলাম দেশি মুরগির বাচ্চার মতো হবে, কিন্তু না, এ তো দেখছি পোলট্রি মুরগির বাচ্চার মতো। না, অভদ্র বউটা আর আমার নিয়ন্ত্রণ রাখতে দিল না। এবার আর তুর্য নিজেকে সংবরণ করল না। ঘাড় ঘুরিয়ে আরেকবার দেখে নিল আরুষকে। বোকা ছেলেটা এদিক ওদিক না তাকিয়ে দিব্যি এক ধ্যানে গাড়ি চালিয়ে যাচ্ছে। তুর্য আরও সুযোগ পেল। বইয়ের সুঢল নরম কোমরখানা নিজের পুরুষালী হাত চালিয়ে খুব সাবধানে নিয়ে নিল বাহুবন্ধনে। এই প্রথম কোনো নারীকে এতটা কাছ থেকে এতটা গাঢ়ভাবে ছুঁয়েছে তুর্য। বিদেশে অনেক নারীদের সাথে ওঠা বসা থাকলেও বইয়ের কথা ভেবে সর্বদা নিজেকে নিরাপদ দূরত্বে রেখেছে। সে না রাখতে চাইলেও তার মনটা জোর করে রাখিয়েছে। আজ প্রথম বইয়ের এতটা নিকটে এসে নিজেকে কেমন ভীত লাগছে তার। কপালে বিন্দু বিন্দু ঘামের রেশ দেখা যাচ্ছে। একবার ভাবলো না, আজ এই পর্যন্ত থাক, বাকিটা পরে বাড়িতে গিয়ে দেখা যাবে, কিন্তু মন মানছে না। পৃথার ঘুমন্ত মুখশ্রীটা খুব করে টানছে তুর্যকে। আবার মেয়েটার দিকে এগোতে গেলে হাঁটু কাঁপছে। কি একটা অবস্থা! শেষ পর্যন্ত হাঁটু দুটো তার সাথে বেইমানি করছে। জীবনে কত বড় বড় কাজ করলো, কত গুন্ডা মাস্তানকে মেরে শুইয়ে দিল, তখন হাঁটু কাঁপলো না। আর এখন মুরগির বাচ্চার মতো একটা বউয়ের সাথে একটু উষ্ণ সময় কাটাতে এসে হাঁটু কাঁপছে। তুর্য রেগে গেল, হাঁটুর পানে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, বজ্জাত হাঁটু, একবার বাড়িতে যাই, তোদের দুটোকেই কেটে পানিতে ভিজিয়ে রাখবো। বেয়াদব, কাপাকাপির আর জায়গা পাস না। থামলো তুর্য। গোল গোল চোখে নিজের হাঁটু দুটোর পানে তাকিয়ে বলল, এই তোরা আবার আমার পুরুষত্বের পানে আঙ্গুল তোলার জন্য কাপাকাপি করছিস না তো? এইসব কাপাকাপি তো মেয়েদের স্বভাব। ভাগ্যিস বউটা আমার জেগে নেই, নয়তো নির্ঘাত আমার পুরুষত্বের উপর প্রশ্ন তুলে জ্ঞান হারাতো। তুর্য ধাতস্থ করল নিজেকে। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে তাকালো বইয়ের মুখপানে। মনের মধ্যে একটু সাহস জুগিয়ে আলতোভাবে নিজের কম্পন ওষ্ঠজোড়া ছোঁয়ালো বইয়ের কপালে। ব্যাস, তুর্যের শরম ভেঙে গেল। আর একবার শরম ভাঙলে সে যে গরম হয়ে যায় তা জনগণের জানা কথা। এবার আর তুর্যের কাঁপাকাঁপি হলো না। হৃদয়ের বেশ উষ্ণ অনুভূতি নিয়ে একটু ঝুঁকে আলতোভাবে চুমু খেলো বইয়ের কোমল গালের দুখানায়, নাকের ডগায়, বন্ধ হওয়া চোখের পাপড়ি। এরপর বাকি রয়েছে পৃথার ওই পদ্ম পাপড়ির ন্যায় গোলাপি কোমল ওষ্ঠজোড়া। এই ওষ্ঠ স্বাদ কেমন হবে? নিশ্চয়ই মিষ্টি, উষ্ণময়, অনুভূতিপূর্ণ হবে। এই প্রথম কোনো নারীর ওষ্ঠে চুমু খাবে তুর্য। দেহ মন শিহরণে অভিভূত হলো ছেলেটার। ঘোর লাগা দৃষ্টিতে তুর্য তাকালো পৃথার পানে। ধীরে ধীরে ঝুঁকে গেল মেয়েটার নরম ওষ্ঠের পানে। এই তো আর একটু হলেই দুজনের ওষ্ঠের মিলন ঘটবে। তুর্য নিজের ওষ্ঠে বইয়ের নরম ওষ্ঠের ছোঁয়া পাবে। ঠিক তখনই তড়াক করে চোখ মিলে তাকালো পৃথা। তুর্যকে এত নিকটে দেখে বিস্মিত হলো মুহূর্তেই। তুর্য বিস্ময়ের চরম পর্যায়ে। এমন একটা মুহূর্তেই মেয়েটার চোখ খুলতে হলো। আরেকটু ঘুমালে কি হতো এমন? দুজনেই চোখ বড় বড় করে তাকালো দুজনের পানে। ছিটকে দুই দিকে সরে গেল দুজন। পৃথা তেতে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি আপনি আবার ঘুমের সুযোগ নিচ্ছিলেন, ব্রিটিশ অসভ্য পুরুষ। তুর্য অপ্রস্তুত হলো। প্রথমবারের মতো বইয়ের একটু কাছাকাছি গিয়ে এখন কিনা ঝাড়ি খেতে হবে, তবে সে নির্লজ্জ। আরুষ না থাকলে এসবে তার কিছুই আসতো যেত না। বইয়ের ঝাড়ি খেতে খেতেও টপাটপ বইয়ের গালে 2-4টা চুমু বসিয়ে দিত। লজ্জা তো প্রথম চুমুতেই ভেঙে গেছে, কিন্তু এই ব্যাটা আরুষের সম্মুখে বইয়ের ঝাড়ি খাওয়াটা দৃষ্টিকটু, এক প্রকার মানিজ্যতের দফা রফা। না, বয়সী ছোট বাচ্চা ছেলেদের সম্মুখে নিজের মানিজ্যত এভাবে হারানো যায় না। নিজের অপ্রস্তুত ভাবকে নিজের ভেতরে দাফন করলো তুর্য। গলা উঁচিয়ে পৃথাকে বলল, আমি তোমার ঘুমের সুযোগ নিচ্ছিলাম নাকি তুমি আমার ছি বউ? কেবল আইনিভাবে বিয়েটা সারলাম, একটু বাড়ি পর্যন্ত যেতে তো সময় দিবে, আর নয় গাড়ির মধ্যেই। এইটুকু তর সইল না তোমার? কথাটা বলেই তুর্য নিজের চোখে মুখে লজ্জালু ভাব ফুটিয়ে তুলল। লাজুক স্বরে বলল, ইস, আমার এখন লজ্জা লাগছে। এই মুখ আমি
আরুষকে কিভাবে দেখাবো? পৃথা যেন আকাশ থেকে পড়ল। সে আবার কি করলো? সে তো ঘুমেছিল এতক্ষণ। পৃথা হতবাক সুরেই বলল, আমি কি করলাম? তাছাড়া আপনি আমার কাছাকাছি এসেছিলেন, আমি না। তুর্য তাকালো পৃথার পানে, নিজের সিটের দিকে ইশারা করে বলল, চেয়ে দেখো, আমি আমার সিটের সাথেই বসেছিলাম তখন, কিন্তু তুমি তোমার সিট থেকে সরে এসেছিলে। অর্থাৎ তুমি আমার দিকে এসেছো, আমি তোমার দিকে ততটা আগাইনি। এখন তুমি বলো, কে কার কাছাকাছি গিয়েছিল? পৃথা তাকালো নিজের অবস্থানের দিকে, স্মরণে আনার চেষ্টা করলো তুর্যের থেকে ছিটকে সরে আসার আগে নিজের অবস্থানের কথা। বেশ গভীরভাবে চিন্তা ভাবনায় সে খুঁজে পেল পৃথা নিজের সিট থেকে সরে গিয়েছিল, অর্থাৎ সে গিয়েছে তুর্যের কাছাকাছি। লজ্জা পেল পৃথা। সে ঘুমের মধ্যে কিনা একজন পুরুষের নিকট এভাবে চলে গিয়েছিল। তুর্য তাকে কি ভাবলো? নিশ্চয়ই গায়ে পড়া মেয়ে। এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা, আমতা আমতা করে বলল, না মানে ঘুমের মধ্যে চলে গিয়েছিলাম বোধহয়। তুর্য ঠোঁট কামড়ে হাসলো, নিজেকে ভালো সাজিয়ে বলল, আরে, এ বিষয়ে তোমাকে কৈফিয়ত দিতে হবে না কোনো, আমরাই তো। পৃথা আর কিছু বলল না। গাড়ির জানালার পানে মুখ করে তাকালো বাইরের দিকে। তুর্য স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাগ্যিস পৃথার দিকে মাত্র একটুখানি চেপে বসেছিল, তারপর নিজের হাত বাড়িয়ে পৃথাকে তার সিট থেকে সরিয়ে নিজের দিকে টেনে এনেছিল। তাই তো মেয়েটাকে এভাবে চুপ করিয়ে দেওয়া গেল, নয়তো তার মতো একজন সুপুরুষের মানিজ্যতের এখন দফারফা হয়ে যেত। প্রায় শেষ রাত। ঢাকার মতো ব্যস্ত কোলাহলপূর্ণ শহরটাও নিস্তব্ধতায় ঘেরা এই মুহূর্ত। পুরো শহর যেন গভীর ঘুমে নিমজ্জিত। তুর্যদের গাড়িটা মাত্রই এসে থামল চৌধুরী বাড়ির সম্মুখে। সময় ব্যয় না করে পৃথাকে নিয়ে দ্রুতই গাড়ি থেকে নেমে দাঁড়ালো তুর্য। পৃথা গোল গোল চোখে তাকালো তার সম্মুখে দাঁড়ানো বিশাল বিল্ডিংটার পানে। কারুকার্য খচিত বেশ শৌখিন বিল্ডিংটা। বাড়িটা দেখেই মেয়েটা আন্দাজ করে নিল তুর্যদের অর্থবিত্ত সম্পর্কে। পৃথাদের পরিবার বেশ সচ্ছল হলেও বর্তমানে তুর্যদের মতো হয়তো এত নয়। মেয়েটার হৃদয়ে কেমন ভয়ে কড়া নাড়ল। বিয়েটা 7 বছর আগে হলেও শ্বশুরবাড়িতে তার আসা এই প্রথম। হয়তো 7 বছর আগেই বাড়ির মানুষগুলোর সাথে পরিচয় ছিল তার, কিন্তু এখন সবাই অপরিচিত। এদের কার চেহারা কেমন ছিল তাও খুব একটা স্মরণে নেই পৃথার। মেয়েটা অভিমানে নিজের পরিবার তো ছেড়ে চলে এলো, কিন্তু এখন এই পরিবারের লোকেরা কেমন হবে? এত বছর পর তাকে মেনে নেবে তো, নাকি জীবনে নেমে আসবে নতুন কোনো যন্ত্রণা? পৃথার ভাবনার মধ্যেই তার এক হাত ধরল তুর্য। হয়তো বুঝলো সে পৃথার চিন্তা ভাবনা, ভরসা দিয়ে বলল, ভয় পেও না, চলো আমার সাথে। কথাটা বলে আর সময় ব্যয় করল না তুর্য। পৃথার হাত টেনে নিয়ে এলো বাড়ির সদর দরজার সম্মুখে। আরুষও এসেছে তাদের পিছু পিছু। তুর্য নিজের হাত উঠিয়ে বাড়ির কলিং বেলটা চাপলো। 1 বার 2 বার 3 বার, না, কেউ খুলছে না। হয়তো গভীর ঘুমে নিদ্রায় মত্ত বাড়ির সবাই। তুর্য আর অপেক্ষা করলো না। পকেট থেকে নিজের মুঠোফোনটা বের করে কল লাগালো কাউকে। কল ধরার সাথে সাথেই শুধু এইটুকু বলল, তাড়াতাড়ি দরজা খোলো। মিনিট 2-1-এর মধ্যেই বন্ধ দরজাটা খুলে গেল। ওপাশ থেকে দেখা মিলল ঘুম জড়িত চোখে মুখের একজন যুবককে। বলিষ্ঠ দেহ, একখানা ধূসর বর্ণের টি শার্ট জড়িয়েছে আর পরনে 3/4 প্যান্ট। চুলগুলো উস্কো খুস্কো। মুখের আদলে অনেকটাই তুর্যের সাথে মিল রয়েছে, তবে ফর্সাটা তুর্যের থেকে একটু কম হবে নাই বা কেন? তুর্য তো এত বছর বিদেশে ছিল, আর এ ছেলে দেশে। ছেলেটা অবাক চোখে তাকিয়ে রয়েছে তুর্য এবং পৃথার পানে। তুর্য ভ্রু কুঁচকে কণ্ঠে কিঞ্চিত ক্রোধ নিয়ে বলল, তোর দামড়ার মতো দেহটা নিয়ে দরজার সম্মুখ থেকে সরে দাঁড়া তৌফিক, আমি ভিতরে ঢুকবো। ভাইয়ের কথায় টনক নড়ল তৌফিকের। নয়তো এত রাতে ভাইয়ের পাশে এক রমণীকে দেখে নিজের হুঁশ খেয়াল হারিয়ে ফেলেছিল ছেলেটা। তৌফিক তড়িঘড়ি করে দরজার সম্মুখে থেকে সরে দাঁড়ালো। তুর্য সেদিকে একবার তাকিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো পৃথার পানে। আদেশের সুরে বলল, আমি না আসা পর্যন্ত তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে। কথাটা বলে তুর্য লম্বা লম্বা পা ফেলে গেল ভিতরের দিকে। একেবারে মা বাবার কক্ষের সম্মুখে গিয়ে পা থামালো তার। এত রাতে যদিও মা বাবার কক্ষে এভাবে টোকা দিতে ইতস্তত লাগছে, তবুও উপায় নেই। তুর্য আলতোভাবে টোকা দিল বন্ধ দরজায়। মৃদু স্বরে ডাকলো, মা, মা। ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। এবার তুর্য একটু জোরেই টোকা দিল দরজায়, গলা বাড়িয়ে ডাকলো, মা, ও মা। এই পর্যায়ে দরজা খুললেন তাহমিনা বেগম। সম্মুখে এতদিন পর এত রাতে ছেলেকে দেখেও চমকালেন না একটুও, বরং বিরক্তি নিয়ে বললেন,
কি হয়েছে? ষাঁড়ের মতো চিল্লাচ্ছ কেন? তুর্য চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে। কই এতদিন পর বাড়িতে ফিরেছে, মা একটু আদর যত্ন করবে, জড়িয়ে ধরবে, কান্নাকাটি করে শার্ট ভেজাবেন তা নয়। আচ্ছা, এটা তার নিজের মা তো। মাঝে মাঝে সন্দেহ লাগে তুর্যের। সে যাই হোক, এখন অত কিছু ভাবার সময় নেই। ছেলেটা মায়ের পানে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল, রাজশাহী থেকে ফিরেছি মাত্রই, সাথে তোমার। এটুকু বলতেই তাকে থামিয়ে দিলেন তাহমিনা বেগম। কপাল কুঁচকে বললেন, এত রাতে ফেরার কি দরকার ছিল? কাল দিন ফিরতে আমি সজাগ থাকতাম, শুধু শুধু আমার কাঁচা ঘুমটা ভাঙতো না। তুর্য সরু দৃষ্টিতে তাকালো মায়ের পানে। তার সন্দেহ গাঢ় হলো, এটা সত্যিই তার মা তো। পরক্ষণে তুর্যের হৃদয় কড়া নাড়ল। তাহমিনা বেগম তার মা হওয়ার সাথে সাথে ঘসেটি বেগমের বংশধর তো। এর দ্বারা সব সম্ভব। সেই বহুকাল আগে ঘসেটি বেগম নিজ পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করে পুরো বঙ্গদেশকে পরাধীনতার শিকল পরিয়ে ইংরেজদের হাতে তুলে দিতে সাহায্য করেছিল। সেই তুলনায় তার বংশধরেরা তো কিছু করেছে না। তুর্য সময় নিল না বেশি, থমথমে কণ্ঠে বলল, রাজশাহী থেকে তোমার বৌমাকে যুদ্ধ করে নিয়ে এসেছি, বাইরে দাঁড় করিয়ে রেখেছি। বরণ করে ঘরে তুলবে নাকি আমি ঘরে নিয়ে আসব? পরে কিন্তু আবার কান্নাকাটি করতে পারবে না যে নিজের প্রথম ছেলের বউকে একটুও বরণও করতে পারলাম না। তাহমিনা বেগমের চোখ বড় বড় হলো। অবিশ্বাস্য কণ্ঠে বললেন, সত্যি তুই পিতাকে নিয়ে এসেছিস? তুর্য ওপর নিচ মাথা নাড়ালো, মুখে বলল, হ্যাঁ। তাহমিনা বেগম যেন লাফিয়ে উঠলেন। চোখে মুখের ঘুম ঘুম ভাব তার কেটে গেল এক মুহূর্তেই। খুশিতে গদগদ হয়ে বললেন, তুই না হলে আমার ছেলে? এই প্রথম আমার মনে হচ্ছে তুই একটা কাজের কাজ করেছিস, নয়তো সর্বদাই যত সব অকাজ করে বেড়াস। তুর্যের চোখ ছোট ছোট হলো। তার মা তার প্রশংসা করলো নাকি অপমান করলো বোধগম্য হলো না ঠিক। তুর্য থমথমে কণ্ঠে বলল, তোমার বৌমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। তাহমিনা বেগমের চোখ মুখ গম্ভীর হলো। ছেলেকে কপট রাগ দেখিয়ে বললেন, আগে বলবি না? রাজশাহী থেকে কল করে বললি না কেন তুই পিতাকে নিয়ে আসছিস, বেয়াদব? কথাটা বলে থামলেন তাহমিনা বেগম। হন্তদন্ত হয়ে ছুটলেন পৃথার পানে, ব্যস্ত কণ্ঠে বললেন, ইস, মেয়েটা কতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে রয়েছে, নিশ্চয় পা ব্যথা করছে। মায়ের এহেন কথায় তুর্য অবাক না হয়ে পারল না। এতদিন পর বাড়িতে ফিরলেও সেদিকে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নেই তার মায়ের, অথচ পুত্রবধূর দরদের শেষ নেই। একদম লাফিয়ে গেল পুত্রবধূর নিকট। তার ছেলে না থাকলে ছেলের বউটা আসতো কোথা থেকে? তুর্য মায়ের পিছু পিছু ছুটল, ঠোঁট উল্টে বলল, আমার পা ব্যথা করছে মা, এতটা পথ জার্নি করে এসেছি, শরীরও ক্লান্ত বেশ। তাহমিনা বেগম মুখ বাঁকিয়ে বললেন, তোকে এত রাতে ফিরতে বলেছে কে? কাল সকালে ধীরে ঠান্ডায় ফিরতি। এখন শরীর ক্লান্ত লাগলে রুমে গিয়ে মটকা মেরে পড়ে থাক, জ্বালাস না আমাকে। তুর্য দাঁড়িয়ে পড়ল, বিড়বিড়িয়ে বলল, ঘসেটি বেগমের প্রধান বংশধর। তাহমিনা বেগম ব্যস্ত ভঙ্গিতে পা রাখলেন বসার কক্ষে। এক পলক তাকালেন পৃথার পানে। মেয়েটা ঘোমটা মাথার নিচের দিকে তাকিয়ে রয়েছে। এতদিন পর পৃথাকে দেখে হৃদয়ে প্রশান্তি অনুভব করলেন তিনি। উৎফুল্ল হয়ে ডাকলেন বাড়ির সবাইকে। গলা উঁচিয়ে বললেন, কই সব তোমরা? দেখে যাও, আমার বৌমা ফিরে এসেছে। খানিক সময়ের মধ্যেই তাহমিনা বেগমের হাঁক ডাকে ঘুম ছেড়ে সবাই জড়ো হলো বসার কক্ষে। সবার দৃষ্টি নিবদ্ধ হলো সদর দরজায় দাঁড়ানো কালো শাড়ি পরিহিত রমণীর পানে। তাহমিনা বেগম দেরি করলেন না, যাদের সাথে নিয়ে ছুটলেন বরণডালা সাজাতে। তার এত শখের পুত্রবধূ আজ এত বছর পরে বাড়ির চৌখাটে পা দিয়েছে, তাকে কি আর বরণ না করে ঘরে তোলা যায় নাকি? ঘরে যা ছিল তা দ্বারাই অল্প সময়ের মধ্যে বরণ সাজিয়ে নিলেন বাড়ির মহিলাগণ। অতঃপর ছুটে এলেন আবার বসার কক্ষে। তাহমিনা বেগম হাতের বরণডালা নিয়ে এগিয়ে গিয়ে দাঁড়ালেন পৃথার মুখোমুখি। হাসি মুখে বরণ করতে শুরু করলেন শখের পুত্রবধূকে। শুধুমাত্র তিনি একা নন, তুর্য চাচিরাও এই শেষ রাতে উঠে বরণ করে নিলেন পৃথাকে। মেয়েটা অবাক চোখে দেখছে সবাইকে। সে ভাবতেই পারেনি এতটা সহজে সবাই তাকে আপন করে নেবে। এই শেষ রাতে উঠে হুলস্থুল বাঁধিয়ে বরণ করে নেবে তাকে। একটু আগে পৃথার মনে জন্মানো ভয়টা উবে গেল। কিছুটা হলেও স্বস্তি পেল মেয়েটা। বরণ শেষ হতেই তাহমিনা বেগম যেন হামলে পড়লেন পৃথার উপরে। নিজের সাথে জড়িয়ে নিয়ে বললেন, কত বড় হয়ে গেছে মেয়েটা, সেই কবে দেখেছিলাম তোকে।
কথাটা বলে পৃথাকে ছেড়ে দাঁড়ালেন তাহমিনা বেগম। মেয়েটার এক গালে হাত রেখে অনুতাপের সুরে বললেন, এতদিন ধরে প্রতিটা দিন আমি গুমড়ে মরেছি। ভেবেছি আমার ভুলের জন্যই তোর জীবনটা হয়তো নষ্ট করে দিয়েছি, তোর সাথে অন্যায় করেছি আমি। থামলেন তাহমিনা বেগম, একটু স্বস্তি নিয়ে বললেন, যাক, দেরিতে হলেও আমার ছেলেটা সুবুদ্ধি হয়েছে একটু, তোকে আমার বাড়িতে ফিরে নিয়ে এসেছে। তাহমিনা বেগমের কথা শেষ হতে না হতেই পেছন থেকে শোনা গেল মোজাম্মেল চৌধুরীর কণ্ঠস্বর। গমগমে কণ্ঠে তিনি বললেন, এটা কি দরজার সম্মুখে দাঁড় করিয়ে রাখবে নাকি? এমনি কতটা পথ জার্নি করে এসেছে ওরা। স্বামীর কথায় টনক নড়ল তাহমিনা বেগমের। কপালে হাত দিয়ে বললেন, দেখছিস, তোকে এতদিন পর কাছে পেয়ে আমি সবকিছু ভুলেই বসেছিলাম। থামলেন তাহমিনা বেগম। পৃথার দিক থেকে দৃষ্টি সরিয়ে তাকালো তুর্যের মেজ কাকার মেয়ে ইরার পানে। আদেশের সুরে বললেন, তোর ভাবিকে তোর রুমে নিয়ে যা ইরা। মেয়েটা কত জার্নি করে এসেছে, ওর এখন ফ্রেশ হয়ে বিশ্রাম নেওয়ার প্রয়োজন। মায়ের কথায় ভ্রু কুঁচকালো তুর্য। তার এত বড় একটা রুম থাকতে তার বউ ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে ইরার রুমে কেন যাবে? তুর্য চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে। সন্দিহান কণ্ঠে প্রশ্ন করল, আমার রুম থাকতে আমার বউ বিশ্রাম নিতে ইরার রুমে কেন যাবে? তাহমিনা বেগম ঘাড় বাঁকিয়ে তাকালেন ছেলের পানে। স্বাভাবিক কণ্ঠেই বললেন, কারণ ও তোমার সাথে তোমার রুমে থাকবে না। প্রথমত, তুমি বিয়ের আসরে ওকে ত্যাগ করেছিলে, এটা তুমি ভুলে গেলেও আমি ভুলিনি। আর দ্বিতীয়ত, ওর এখনো 18 বছর হয়নি, তাই তোমরা আপাতত আলাদাই থাকবে। তুর্য হতবাক হয়ে পড়ল মায়ের কথায়। এসব কি বলছে তার মা? সে পৃথার সাথে থাকতে পারবে না? এত বছর এত অপেক্ষার পর বউকে কাছে পেয়েও বউয়ের থেকে আলাদা থাকতে হবে, 18 বছরের অপেক্ষা করতে হবে। না, এই আর ভালো হতে দিল না তুর্যকে। রাজশাহী থেকে ফেরার পথে ছেলেটা বেশ সময় নিয়ে ভেবেছিল বউ নিয়ে বাড়ি ফিরেই ভালো হয়ে যাবে সে। এতদিন একা থাকলেও এখন বউ নিয়ে ফিরছে, একটা ভার্তিকতার ব্যাপার স্যাপারও তো আছে। কিন্তু না, এই পরিবারের মানুষগুলোর জন্য আর ভালো হওয়া হলো না তুর্যের। ছেলেটা উঠে দাঁড়ালো। মায়ের কথার বিরোধিতা করে সে বলল, অসম্ভব। এত যুদ্ধ করে বউ এনেছি আলাদা থাকার জন্য নাকি? আমি আমার বউ ছাড়া এক মুহূর্তের জন্যেও একা থাকতে পারবো না। পৃথা ভরকালো, হতবাক নয়নে তাকালো তুর্যের পানে। বাড়িতে বাবা মা ভাই বোন চাচা চাচি এতগুলো লোকের সম্মুখে মানুষটা কেমন নির্লজ্জের ন্যায় অকপটে বলল বউ ছাড়া থাকতে পারবে না। তুর্যের লজ্জা না লাগলেও পৃথার লজ্জা লাগলো ভীষণ। চিৎকার করে বলতে ইচ্ছে হলো, চুপ করুন নির্লজ্জ পুরুষ। বাবা মা চাচা চাচিকে তো একটু তোয়াক্কা করুন। কিন্তু আফসোস পৃথা এমন কিছুই বলতে পারল না। আজ এত বছর পর প্রথম এই বাড়িতে এসেছে সে, তাও নতুন বউ হিসেবে। এখনই এসব কথা বলা মোটেই শোভা পায় না তার। পৃথা নিজের লজ্জা নিয়েই নতমস্তকে বসে রইল। তাহমিনা বেগমও ছেলের এহেন বেলাজ কথায় আশ্চর্য হলেন ভীষণ। তার ছেলে আগে তো এতটা বেলাজ ছিল না। বিদেশ থেকে ফিরে আসার দিন আর আজ এই 2 দিনেই ছেলের নির্লজ্জ ধাঁচের কথায় বিরক্ত তিনি। তাহমিনা বেগম কপাল কুঁচকে তাকালেন ছেলের পানে। বিরক্তি নিয়ে বললেন, এসব কথা বিয়ের আসর ছেড়ে যাওয়ার সময় মনে ছিল না? এখন এসব নির্লজ্জ ধাঁচের কথা বন্ধ করে নিজের রুমে যাও, ঝামেলা করো না। তুর্য তাকালো মায়ের পানে, দাঁতে দাঁত চেপে বলল, আমি মোটেই ঝামেলা করছি না, ঝামেলা করছো তুমি। এতদিন ধরে অপেক্ষা করে ওই রাজাকার জনগোষ্ঠীর সাথে যুদ্ধ করে বউকে নিয়ে এসেছি কি আলাদা থাকার জন্য নাকি? তাহমিনা বেগম তেতে উঠলেন, ধমকের সুরে বললেন, তুর্য। তুর্য ততটা পাত্তা দিল না মায়ের ধমকে। সে তাকালো বাবার পানে, হুমকি দিয়ে বলল, বাবা, তোমার বউকে বারণ করো। তোমার বউ আর একটাবার যদি আমার বউকে আমার থেকে আলাদা করার চেষ্টা করে, তবে আমিও কিন্তু তোমাকে তোমার বউয়ের থেকে আলাদা করে দেব। মোজাম্মেল হক কেসে উঠলেন ছেলের কথায়। বাড়ির সবাই ঠোঁট টিপে হাসছে মা ছেলের কাণ্ডে। যেমন মা তেমন তার ছেলে, দুজনের কেউই কারো থেকে কম যায় না। কিন্তু এর মাঝখানে ফেসে গেলেন মোজাম্মেল হক। লোকটা হাঁসফাঁস করে উঠলেন। সে ঠিক জানে তার ছেলে এক খতার মানুষ। ছেলে যখন বলেছে পৃথার সাথে তাকে থাকতে না দিলে সেও তাহমিনা বেগমের থেকেও আলাদা থাকবে,
তার মানে করবেই করবে। শেষে কিনা এই বুড়ো বয়সে তাকে বউ ছাড়া হতে হবে। মোজাম্মেল হক তাকালেন স্ত্রীর পানে, আমতা আমতা করে বললেন, বলেছিলাম কি তাহমিনা? ব্যাস এইটুকু বলেই থামতে হলো তাকে। তাহমিনা বেগম জ্বলে উঠলেন, ঝাঁঝালো কণ্ঠে বললেন, একদম ছেলের হয়ে সুপারিশ করবে না আমার কাছে। আমি যখন বলেছি ওরা আলাদা আলাদা থাকবে, তার মানে আলাদাই থাকবে। তুর্যও তেতে গেল, ক্রোধিত কণ্ঠে বলল, 7 বছর পর দেশে ফিরেছিলাম, বউয়ের খোঁজ করেছি, তোমাদের কাছে বারবার জিজ্ঞেস করেছি আমার বউয়ের কথা। একটা মানুষ আমাকে সাহায্য করনি। এখন যখন নিজের যোগ্যতায় খুঁজতে খুঁজতে বউকে পেয়েছি, তখন উঠে পড়ে লেগেছ আমাকে বউয়ের থেকে আলাদা করতে। তাহমিনা বেগম তেতে উঠলেন, তুর্যকে শাসিয়ে বললেন, তুমি কিন্তু এখন বেশি করছো তুর্য। আর তাছাড়া আমি তো তোমাকে তোমার বইয়ের থেকে সারা জীবনের জন্য আলাদা থাকতে বলিনি। ওর 18 বছর হোক, তারপর না হয় একসাথে থাকবে। আর তো মাত্র কয়েকটা দিন। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।